এক দেশ এক আইন করতে গেলে এই মুহূর্তে ইউসিসি প্রয়োজনীয়তা রয়েছে এমনটা মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ममता जी को जो करना है वो करे। पूरे देश में जहां भारतीय जनता पार्टी की सरकारें हैं यूसीसी लागू होकर रहे। যে সংকল্পপত্র তার ৩ নম্বর পৃষ্ঠে আমরা যদি যাই দেখুন তার ঠিক 10 নম্বর পয়েন্টটাতেই ইউসিসি প্রসঙ্গ উল্লেখ রয়েছে। তার কারণ হচ্ছে যে ধর্মের ভিত্তিতে আইন তৈরি করে যেভাবে নারীদের ওপর অত্যাচার, নারীদেরকে সম্মান না দেওয়া, এই পার্টিগুলো যেগুলো ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে পড়ে তারা একটা কার্যকর করার চেষ্টা করছে, সেটাকে ভাঙার জন্য ইউসিসি এনাফ। আদিবাসীরা হচ্ছে আদি বাসিন্দা ভারতের, তাদের নির্দিষ্ট রীতিনীতি আছে, তাদের রীতিনীতিতে কোনো রকম কোনো প্রভাব পড়বে না, ইউসিসি তাদের ওপর লাগু হবে না। ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, যাকে আমরা বাংলায় বলছি অভিন্ন দেওয়ানি বিধি। এক দেশ এক আইন করতে গেলে এই মুহূর্তে ইউসিসি প্রয়োজনীয়তা রয়েছে এমনটা মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং সেই কারণের জন্য কেন্দ্রের তরফে বারবার বিভিন্ন বিজেপি শাসিত স্টেটগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন সম্প্রতি অসমে ইউসিসি বিল পেশ করা হয়েছিল বিধানসভার অভ্যন্তরে, এবং সেটি আপাতত পাশ হয়েছে, কিন্তু বহু বিরোধিতা ছিল। এর আগে গুজরাট এবং উত্তরাখণ্ড এই দুটি স্টেটে ইউসিসি পাশ হয়ে গিয়েছে। ফলে আপাতত এই 3টি স্টেটে অর্থাৎ গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমে এই 3টি স্টেটে ইউসিসি পাশ, ইউসিসি নিয়ে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এবার পালা পশ্চিমবঙ্গের। আপনাদের মনে থাকবে সংকল্পপত্র বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে প্রকাশ করছে সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন ইউসিসি লাগু হবে 6 মাসের মধ্যে, ইউসিসি লাগু হয়ে সেটা কার্যকর হবে পশ্চিমবঙ্গে, এবং সেই মতো করেই মূলত গোটা প্রক্রিয়া শুরু হলো। অমিত শাহ কি বলেছিলেন একবার শুনে নিন। भारत के नागरिकों, हर एक धर्म के, हमारा संविधान हर एक धर्म को समान रीत से ट्रीट करने के बेसिक प्रिंसिपल पर खड़ा है। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो वो तुष्टिकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा वो तुष्टिकरण है। यूसीसी तुष्टिकरण को समाप्त करता है, और यूसीसी की रिकमेंडेशन भारतीय जनता पार्टी की नहीं है, संविधान सभा की है। मगर तुष्टिकरण की राजनीति के कारण इन लोगों ने इतने साल लटका कर रखा है। ममता जी को जो करना है वो करे। पूरे देश में जहां भारतीय जनता पार्टी की सरकारें हैं यूसीसी लागू होकर रहे। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য। এবার যে সংকল্পপত্র তার 3 নম্বর পৃষ্ঠে আমরা যদি যাই দেখুন তার ঠিক 10 নম্বর পয়েন্টটাতেই ইউসিসি প্রসঙ্গ উল্লেখ রয়েছে। ফলে যেটা আমরা জানতে পাচ্ছি চলতি যে অধিবেশন হতে চলেছে, যেটা হলো বাজেট অধিবেশন পশ্চিমবঙ্গের, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ইউসিসি চালু হয়ে যাবে, এবং ইউসিসি চালু হতে গেলে বিধানসভার অভ্যন্তরে আলোচনার প্রয়োজন রয়েছে, বিল আনার প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক যেমন অসমে হয়েছে 2026 ইউনিফর্ম সিভিল কোড বিল, যেটা অসমে আনা হয়েছে, অসমে ইতিমধ্যে পাশ করে গিয়েছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে আনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই মতো করেই মূলত আলোচনা হবে বিধানসভার অভ্যন্তরে। স্বাভাবিক বিরোধিতা থাকবে, আলোচনাও হবে, এবং তারপর পাশ হয়ে গেলে এই পশ্চিমবঙ্গে ইউসিসি লাগু হয়ে যাবে। আর ইউসিসি লাগু হয়ে যাওয়া মানে কি? তাহলে এক দেশ এক আইনের ক্ষেত্রে বিজেপি সরকার কেন্দ্রে বসে যেটা ভাবছে সেটা বিভিন্ন স্টেটগুলোতে বাস্তবায়িত হবে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও পড়ছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের আমাদের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। যেটা একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, ইউসিসি লাগু হওয়ার জন্য যে বিলটা আসতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভাতে, সেটা আপাতত যেটা জানতে পারছি গ্রীষ্মকালীন অধিবেশন অথবা বাদল অধিবেশনে আনা হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ 6 মাসের মধ্যে এই দুটি অধিবেশন হবে, বিজেপি সরকার আসা 6 মাসের মধ্যে অমিত শাহের কথা মতো। ফলে এই 6 মাসের মধ্যে এই দুটি অধিবেশনের কোনো একটিতে সংশ্লিষ্ট বিলটি আনা হবে, এবং সেটা নিয়ে আলোচনা হবে, এবং সেটা বাস্তবায়িত করা হবে। এবার এই ইউসিসি লাগু হলে অনেকের বিরোধিতা থাকবে, অনেকের গাত্রোদ্দাহ হবে, যেমন তৃণমূল কংগ্রেসের এখানে গাত্রোদ্দাহ হতে পারে, এমনকি আইএসএফ এর গাত্রোদ্দাহ হতে পারে, জেইউপির গাত্রোদ্দাহ হতে পারে। তার কারণ হচ্ছে যে ধর্মের ভিত্তিতে আইন তৈরি করে যেভাবে নারীদের ওপর অত্যাচার, নারীদেরকে সম্মান না দেওয়া, পুরুষতন্ত্র কায়েম করার যেই সিদ্ধান্ত, এই সমস্ত
এই পার্টিগুলো যেগুলো ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে পড়ে তারা একটা কার্যকর করার চেষ্টা করছে, সেটাকে ভাঙার জন্য ইউসিসি এনাফ। ফলে এই ইউসিসির বিরোধিতা তারা তো করবেন। এবার একটা বিষয় আপনারা দেখুন, এখানে বলা হচ্ছে যে বিরোধীদের বক্তব্য, আগে বিরোধীদের শুরু করছে, কারণ তারা কিসে তারা প্রবলেম তৈরি করতে পারে, বিরোধিতা করতে পারে। তারা বলবেন ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে, তারা বলবেন সংখ্যালঘুদের ব্যক্তিগত আইন ক্ষতিগ্রস্ত হতে পারে, তারা বলবেন ভারতে বহুত্ববাদী সংস্কৃতির সঙ্গে সংঘাত হতে পারে, তারা বলবেন এক দেশে সব সম্প্রদায়ের জন্য এক আইন বাস্তবায়ন সত্যি জটিল, ফলে সেই বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ফলে ইউসিসি লাগু করা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা নেই। তারা এই বিরোধিতাগুলো করবেন। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি সরকারের তরফে কোন কোন বিষয়গুলো উত্থাপন করা হচ্ছে একবার ভালো করে ভাবুন, দেখুন এবং ভাবার প্র্যাকটিস করুন। সরাসরি যাব ইউসিসিতে সাধারণত কি বলা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি বিয়ে এবং রেজিস্ট্রেশন, সেখানে স্পষ্ট বলা হচ্ছে সব ধর্মের মানুষের বিয়ে বাধ্যতামূলকভাবে সরকারি নথিভুক্ত করতে হবে, অর্থাৎ সমস্ত ধর্ম, সেটা মুসলমান, সেটা খ্রিস্টান, সেটা জৈন, সেটা বৌদ্ধ, সেটা হিন্দু, যে কোনো ধর্ম হোক, যে একটা মানে বৈধতার জন্য এই বিবাহ সম্পর্ক, সেটা বৈধতার জন্য সরকারিভাবে সেটা নথিভুক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত যে ডিভোর্সের নিয়ম সবার জন্য একই হবে, ধর্মের ভিত্তিতে বা ধর্মভেদে আলাদা আলাদা নিয়ম থাকবে না। এই দীর্ঘদিন ধরে আপনারা জানেন 3 তালাক, আপাতত সেটাকে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রচেষ্টা, আপনারা সমস্তটাই জানেন। কিন্তু একটা বিষয় ভাবুন যে আমি অফিসিয়ালি ডিভোর্স যদি করি তাহলে সেটা আইনগতভাবে করতে হবে, কিন্তু নির্দিষ্ট কোনো একটা ধর্মের মতামতের ভিত্তিতে আমি তালাক 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 এই 3টে শব্দ ব্যবহার করে কখনো কোনো মহিলাকে আমি ছেড়ে দিতে পারি না। কিন্তু এটা এতদিন ধরে হয়ে এসেছে। জানিয়ে মুসলমান সমাজের নারীদের প্রতি অত্যাচার, তাদের অধিকার নিয়ে নানা রকম নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম নিচ্ছিল। হ্যাঁ, এক্ষেত্রে দাঁড়িয়ে এবার সেটা হবে না। ডিভোর্স দিতে গেলে সেটা আইনি পদ্ধতিতেই দিতে হবে, কোনো ধর্মীয় কারণকে দেখিয়ে ডিভোর্স হবে না। 3 নম্বর, বহু বিবাহ নিষিদ্ধ, একাধিক বিয়ে বা পলিগামি যেটাকে বলা হয় সেটা নিষিদ্ধ করা হবে, সেটা চলবে না। এক একটা ধর্মের ক্ষেত্রে বহু বিবাহের প্রচলন রয়েছে, সেটা নারীদের অধিকার খর্ব করে। কোনো নারী এক পুরুষকে বিশ্বাস করে বিবাহ করছেন তার সঙ্গে গোটা জীবনটা কাটাবেন বলে, কিন্তু সংশ্লিষ্ট পুরুষ ধর্মের দোহাই দিয়ে আরও 2টি বিয়ে করে ঘরে স্ত্রী রেখে দিলেন, কার্যত এই স্ত্রীদের অবস্থা অনেকটা রক্ষিতাদের মতো হয়ে যায়। ফলে এই বিষয়টাতে নারীদের অধিকার খর্ব হয়। তাই ইউসিসির মাধ্যমে এই একাধিক বিয়ে বা পলিগামি এই গোটা বিষয়টাকে বন্ধ করার যে নিয়ম সেটা নথিভুক্ত হচ্ছে। এবার হচ্ছে উত্তরাধিকার আইন, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ে, স্ত্রী পুরুষের মধ্যে অধিকার সমান নয়, সেই অধিকারটা সমান করতে হবে, এটা ইউসিসির নিয়ম। অনেক ক্ষেত্রে বলছিলাম না, মহিলাদের একদম সাইড করে দেওয়া হয়, পুরুষতান্ত্রিক সমাজের জন্ম নেয়, এইটাকে বন্ধ করা হবে। এবার হচ্ছে দত্তক গ্রহণ, অনেকেই দত্তক করেন, কিন্তু দত্তক গ্রহণের ক্ষেত্রে সমস্ত ধর্মের মানুষের আইনি প্রক্রিয়ায় তারা সন্তানকে দত্তক নিতে পারবেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ওই গেলাম গিয়ে দত্তক নিয়ে নিলাম, কারোর একটা সন্তান হলো, সেটা পুত্র সন্তান হোক, স্ত্রী সন্তান হোক বা কন্যা সন্তান হোক, আমি গিয়ে নিয়ে নিলাম, দত্তক নিলাম তা না, সেটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করাতে হবে, অফিসিয়ালি করতে হবে। এরপরে যাচ্ছে ভরণ পোষণের দায়িত্ব। বিবাহ বিচ্ছেদের পর সন্তান বা নির্ভরশীল ব্যক্তির ভরণ পোষণের নিয়ম এক হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এবার লিভ ইন সম্পর্ক, অনেকেই জানেন আপনারা যে লিভ ইন সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। এখনো পর্যন্ত এই ভারতবাসীরা লিভ ইন সম্পর্কের দিকে এগোচ্ছেন, তবে সেটা নিয়ে নানা প্রশ্ন চিহ্ন, বিভিন্ন গোড়া ধর্মীয় মতবাদ সম্পন্ন ব্যক্তিরা বা ধর্মীয় মতবাদে বিশ্বাসী ব্যক্তিরা তারা এই সম্পর্কটাকে স্বীকৃতি দেয় না। ইউসিসি সেটাকে স্বীকৃতি দিচ্ছে, লিভ ইন সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছে ইউসিসি, কিন্তু তার সঙ্গে এটাও বলছে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে, একটা নির্দিষ্ট সময়ের পর সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে যে আমি লিভ ইন করছি,
একসঙ্গে থাকছি, লিভ ইনের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নয়। এবার হলো এক্ষেত্রে দাঁড়িয়ে সমর্থক যারা রয়েছেন, যারা ইউসিসিকে সমর্থন জানাচ্ছেন, তারা কি বলছেন? তারা বলছেন এই ইউসিসি লাগু হলে নারী পুরুষের অধিকার সমান হবে, নারী পুরুষ এক হবে, যেটা এতদিন ধরে দাবি ছিল। নারী এবং পুরুষ সমানভাবে চলবেন, সমান তালে চলবেন, সেই বিষয়টা কার্যকর হবে। তারপরে ধর্মের ভিত্তিতে কোনো আলাদা আইন থাকবে না, ধর্মের ভিত্তিতে বিবাহ করার ক্ষেত্রে কোনো আলাদা আইন থাকবে না। এক আইন, এক দেশ, এক দেশ এক আইন, এইভাবেই সমস্ত ধর্মের মানুষকে চলতে হবে। সংবিধানে সমতা নীতি কার্যকর হবে। সংবিধানে যে সমতা নীতি, আমি আবারও বলছি, সংবিধান আমাদের কাছে একটা দর্শন, ভারতের সংবিধান একটা দর্শন। সংবিধান যদি ঠিকমতো ফলো করি, প্রত্যেক মানুষ তাদের নির্দিষ্টভাবে অধিকার তারা পাবেন। আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর সেইভাবেই এটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, লিখে দিয়ে গিয়েছিলেন। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ধর্মের ক্ষেত্রে বা এই সংবিধানের অভ্যন্তরে যে সমতা নীতি, সেই সমতা নীতি পারফেক্টলি কার্যকর হবে ইউসিসি লাগু হলে। এর পাশাপাশি বহু পুরনো বৈষম্যমূলক প্রথা, আবারও বলছি, এই নারী পুরুষদের যেই অধিকার, সেই অধিকারের যে বৈষম্য রয়েছে, এই সমস্ত অনেক কিছু, খাবার ক্ষেত্রে বৈষম্য, এই সমস্ত বৈষম্য আর থাকবে না, বৈষম্য দূর হবে এইভাবে ইউসিসি যদি লাগু করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে অসমে আমরা যেটা জানতে পাচ্ছি, আদিবাসীদের জন্য বা যারা উপজাতিদের জন্য, তাদের জন্য বলা হয়েছে যে এই ইউসিসি তাদের লাগু হবে না, আদিবাসীদের জন্য লাগু হবে না। কেন লাগু হবে না? আদিবাসীদের কিন্তু একটা নির্দিষ্ট রীতিনীতি আছে। আদিবাসীরা হচ্ছে আদি বাসিন্দা ভারতের, তাদের নির্দিষ্ট রীতিনীতি আছে, তাদের রীতিনীতিতে কোনো রকম কোনো প্রভাব পড়বে না, ইউসিসি তাদের ওপর লাগু হবে না। এটা অসমে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই, যে এখানে যারা আদিবাসী জনজাতিরা রয়েছেন, উপজাতিরা রয়েছেন, তাদের ওপর ইউসিসি কোনো প্রভাব ফেলবে না, ইউসিসি কার্যকর হবে না। ইউসিসি কার্যকর হবে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে যারা এই বৈষম্য করছেন, এই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, দত্তক সংক্রান্ত বিষয় নিয়ে, লিভ ইন সংক্রান্ত বিষয় নিয়ে, সেইটা বন্ধ হবে ইউসিসি লাগু হলে। এক দেশ এক আইন, অভিন্ন দেয়ানিবিধি। যেটা আমি আবারও বলবো এবং বলে শেষ করব, যে এই যে অষ্টাদশ বিধানসভা গঠন হলো, সেই বিধানসভার প্রথম বাদল অধিবেশন অথবা গ্রীষ্মকালীন অধিবেশনের কোনো একটা সময় দাঁড়িয়ে এই ইউসিসি লাগু হওয়ার জন্য যে বিল, সেই বিল রাজ্য সরকারের তরফে আনা হবে এবং সেখানে বিরোধিতা করবে, আবারও বললাম, জেইউপি, তৃণমূল কংগ্রেস, বাম এবং তার পাশাপাশি আইএসএফও ইউসিসির বিরোধিতা করবেন। হ্যাঁ, এখন যদি ইউসিসি তারা বিরোধিতা না করেন, তাহলে তো প্রশ্নটা অন্যই। বিশেষ করে দুটি পার্টি খুব ইম্পর্টেন্ট এখানে দাঁড়িয়ে, সেটা হলো জেইউপি এবং আইএসএফ। তারা কি ভূমিকা নেন সেদিকে অবশ্যই আমাদের নজর তো থাকবেই। কিন্তু অমিত শাহের কথা মতো এই যে শুরু হয়ে গেল বিধানসভা, এই অষ্টাদশ বিধানসভা গঠন হয়ে গেল, এই অষ্টাদশ বিধানসভার বাদল অথবা গ্রীষ্মকালীন অধিবেশনে এই সংশ্লিষ্ট বিলটি আনা হবে। অর্থাৎ 6 মাসের মধ্যে এই বিলটি আনা হবে এবং সেটি আইনে কার্যকর করা হবে। ইউসিসি একমাত্র নর্থ ইস্টের ক্ষেত্রে বা উত্তর পূর্ব স্টেটের ক্ষেত্রে অসমে কার্যকর হয়েছে। এর পাশাপাশি আমরা এদিকে যদি যাই, উত্তরাখণ্ড এবং গুজরাটে কার্যকর হয়েছে। এবার পশ্চিমবঙ্গে সেটা কার্যকর হলে ধীরে ধীরে বোঝা যাবে বিজেপি তাদের যে কটা স্টেট আছে, যে কটা স্টেটে তাদের ক্ষমতা আছে, প্রত্যেক কটা স্টেটে ধীরে ধীরে ইউসিসি লাগু করবে। আর আমাদের পশ্চিমবঙ্গে ইউসিসি লাগু করার অন্যতম কারণ, পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন বা ওখানকার জামাতরা দেখেছিলেন, ঠিক আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল সীমান্তবর্তী এলাকা, জনবিন্যাসে পরিবর্তন হয়েছিল, সেগুলো অনেক কিছু বিষয় ঘটে গিয়েছে, যেগুলো অন্তত সেই সমস্ত এলাকায় গিয়ে যদি আমরা চর্চা করি, আলোচনা করি, তাহলে জানতে পারবো। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। ফলে পশ্চিমবঙ্গে ইউসিসি লাগু হওয়ার প্রয়োজনীয়তা বিরাট বিরাট। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।